বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। জনগণের আকাশ সমান প্রত্যাশা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলছে আইসিজি। সংস্কার উদ্যোগ গতিশীল করার তাগিদ। বড় জমায়েত নিয়ে কাকরাইলে মাওলানা সাতপন্থীরা একসাথে জুম্মার নামাজ আদায়। দখল নয়, পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের দাবি। এবং বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, মিলছে না সরকারি চাকরি। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। পরে সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। এদিকে বিষয়টিকে যুগান্তকারী পদক্ষেপ বলছে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ মোল্লা এম আমজাদ হোসেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। অক্টোবরের শুরুতে নেপাল থেকে বিদ্যুৎ রপ্তানি ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে শুরু হয় বিদ্যুৎ রপ্তানি। চুক্তি অনুযায়ী নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। জানা গেছে দেশটি বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে 25 মেগাওয়াট ত্রিশুলি আর 22 মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিমলি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে। বিষয়টি বাংলাদেশের জন্য যুগান্তকারী পদক্ষেপ বলছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করেছে আজ থেকে। এটা আর একটা যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের জন্য। তার কারণ এর আগে এখন পর্যন্ত ভারতের দুইটি পয়েন্ট থেকে ত্রিপুরা এবং ভেড়ামারা পয়েন্ট দিয়ে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে, এবং এই ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ পয়েন্ট দিয়ে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আমদানি আজকে যে সূচনা হলো, এটা সত্যি সত্যি একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাড়ানোর জন্যে পর্যায়ক্রমে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়বে এবং ভুটানকেও এর সাথে যুক্ত করা যাবে, এটাই প্রত্যাশা করছি। চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ জানান, নেপাল 2025 সাল থেকে 2029 সাল পর্যন্ত প্রতি বছরের 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। নতুন বাংলাদেশ গঠনে অন্তর্বর্তী সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছে তার বাস্তবায়ন করা যথেষ্ট কঠিন হবে। বিশেষ করে জনগণের আকাশ সমান প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এক প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক সংস্থা আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে সংস্কার বাস্তবায়ন উদ্যোগ গতিশীল করার তাগিদ দিয়েছে সংস্থাটি। বিস্তারিত কাজী শাহরিনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8 অগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব নেওয়ার 100তম দিবসে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে এই রিপোর্টটি প্রকাশ করে আইসিজি। প্রতিবেদনে বলা হয়, সংস্কার কর্মসূচির দিকে নজর দিতে চাইলে ডক্টর ইউনূসকে রাজনৈতিক ঐক্যমত বজায় রাখতে হবে। আওয়ামী লীগ বড় পরিসরে মাঠে না থাকায় বিএনপি এখন সবচেয়ে বড় হুমকি। তবে তারা সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক মাত্রায় সময় দেবে। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী ও হেফাজতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এখন তাদের প্রভাবও বেড়েছে। এই অবস্থায় তাদের সঙ্গে আলোচনা করাটাও জরুরি বলে প্রতিবেদনে মত দেয়া হয়েছে।
আইসিজি বলছে অন্তর্বর্তী সরকারের জনগণের প্রত্যাশা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনসমর্থন ধরে রাখতে না পারলে অন্তর্বর্তী সরকারের কাছে হয়তো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি উঠতে পারে। এতে দেশটির ভবিষ্যৎ স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। আন্তর্জাতিক সমর্থনকে সংহত করে ন্যায় বিচার নিশ্চিত করাও অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিচারের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আইসিজি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই বিষয়টিকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার দল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ৭১-এ আওয়ামী লীগ জনগণকে রেখে পালিয়েছিল, ঠিক তেমনই ২৪-এও পালিয়েছে। এদিকে বিএনপির অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরপুরের শাহ আলী মাজারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। এ সময় পতিত সরকারের কড়া সমালোচনা করেন দলের নেতারা। ৭ই নভেম্বর আমরা বলতে চাই, যতদিন এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মাটি মানুষ থাকবে, ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিএনপিতে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই জানিয়ে স্বৈরাচার সরকারের বিচার দাবি করেন কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। নিজে যে গত ১৭ বছর যে কষ্ট করেছেন, যে লড়াই করেছেন, সেটা এক মুহূর্তের ভিতরে নষ্ট করে দিবেন না। কারণ বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর কোনো স্থান নাই, কোনো স্বৈরাচারের স্থান নাই, বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হতে পারে না। এবং এই নব্য বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে তারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসনের মাধ্যমে বাকশাল কায়েম করেছিল, যা ছাত্র জনতা মেনে নেয়নি। নতুন প্রজন্ম তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করেছে। ৭২ থেকে ৭৫ মাত্র ৩ বছরের ব্যবধানে সেই বাংলাদেশকে একটি একদলীয় বাকশালে পরিণত করেছিল এই আওয়ামী লীগ। দেশে আইনের শাসন জরুরি উল্লেখ করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বড় জমায়েত নিয়ে কাকরাইল মার্কাজ মসজিদ জুমার নামাজ আদায় করলেন সাতপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেলা ১২টা ১০ নামাজ শুরু হয়ে শেষ হয় 12:30টায়। এর আগে শুক্রবার সকাল থেকে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে সাতপন্থীরা। তাদের দাবি দখল নয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারা অবস্থান নিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম। ২০১৭ সালে মাওলানা জুবায়ের ও ছাদপন্থীদের সংঘর্ষ সমাধানে হস্তক্ষেপ করে তৎকালীন সরকার। দুই গ্রুপের উপস্থিতিতেই একটি সমাধানও করা হয়। সমাধানের অংশ হিসেবে মাওলানা জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও ছাদপন্থীরা 2 সপ্তাহ করে জুমার নামাজ আদায় করবে, এমন সমঝোতা হয়। এরই অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাকরাইল মসজিদের সামনে জড়ো হয় ছাদপন্থী মুসল্লিরা। তবে কোনো দখল নয়, 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাদপন্থীদের মহাসমাবেশের প্রচারণার অংশ হিসেবেই এসেছেন তারা। 7 তারিখে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে কাকরাইলের চাবি আর কখনো দিবে না। তো সেই সুবাদে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বসছি, উপদেষ্টা মণ্ডলীদের কাছে বসছি, সেই সুবাদে তারা আমাদেরকে আজকে চাবি দিচ্ছে। আমরা সবাই ভাই আমাদের মধ্যে যাতে কোনো ধরনের ভেদাভেদ মতপার্থক্য না হয়। বেলা 12টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা।
মার্কাজ মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সাদপন্থীরা বলছেন তারা বৈষম্যের শিকার। আমাদের আমি যদি না হয় তাহলে ইজতেমা হয়, ইজতেমা হইলে সারা পৃথিবীর মানুষ আসে না। ইজতেমা, বিশ্ব ইজতেমা মানে হলো সারা পৃথিবীর মানুষ ইজতেমায় আসে। আমরা এই বিশ্ব ইজতেমা করব, যে কোনো বিনিময় হোক ইনশাআল্লাহ। বাংলাদেশি কিছু উলামা একরাম এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি চাই যে সবাই আলেম, আমরা একই কালেমে দাওয়াত দিয়েছি, সবাই যেন একই দাওয়াত দিবে। তবে এদিন জুবায়েরপন্থীদের কারো দেখা মেলেনি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তারা জুমার নামাজ আদায় করেন। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। বিশ্ব ইজতেমা এবং কাকরাইল মসজিদ নিয়ে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের দ্বন্দ্ব বহুদিনের। কিছুতেই এই সংকট নিরসন হচ্ছে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু সেই ইসলামেই সংঘাত এবং দ্বিধাদ্বন্দ্ব কতটা সাংঘর্ষিক সেটি এখন বড় প্রশ্ন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেছেন 4 কেন্দ্রীয় সমন্বয়ক। এ সময় শহীদ পরিবারের সদস্যরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করেন। এ সময় সমন্বয়করা বলেন, জুলাই গণ অভ্যুত্থান আর সকল ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আমি চাই এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এটা যদি মারাও যায়, মৃত্যুবরণ করে, এদের যাতে জানাজা বর্ণ না হয়। এখন ছেলের লাইকা তুমি ডাল ভাত এখন খাওয়াইতাম পারি না, বলছে এখন কার আমার এই বুকের সন্তান, ছেলে সন্তান নিয়ে গেছে, আমি এইটার প্রতি সুস্থ। আমি আজকে হলো গিয়ে রায়ের বাজারে হলো গিয়ে গণকবরে গিয়েছে। এখনো কিন্তু অনেকগুলো লাশ আছে যারা অজ্ঞাত, এখনো তারা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারেনি এবং পরিবাররা জানেও না যে তাদের সন্তানেরা, তাদের বাবা মায়েরা কোথায়। বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরকারি চাকরির সুযোগ। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির জন্য নেই বিশেষ কোনো উদ্যোগ। শিক্ষার্থীদের দাবি, এ কারণে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় ঋণ সহজীকরণের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে অবস্থান তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। MR আসাদের প্রতিবেদন। সরকারি চাকরি যেন সোনার হরিণ, আর এজন্য দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সবার ধারণা, সামাজিক প্রতিষ্ঠা আর নিরাপত্তা নিশ্চিতে সরকারি চাকরির কোনো বিকল্প নেই। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অর্থ ব্যয়ের পর কতজনের ভাগ্যে জোটে এ সোনার হরিণ? তার জব সিকিউরিটি, তার ফিউচারের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি যদি হচ্ছে নিশ্চিতভাবে সকলভাবে থাকতো, তাহলে আমার মনে হয় এই জায়গাটায় হচ্ছে আরেকটু আমরা যে তরুণরা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে, শুধু সরকারি চাকরি না, সবাই চাকরির দিকে যোগ, আবার সরকারি চাকরির দিকে বিশেষ করে। এটা যদি ব্যক্তিগত পর্যায়ে যে এরকম চিন্তা ভাবনাটা এরকম হতো যে আমার চাকরি না হলে সমস্যা নেই, আমি উদ্যোক্তা হব, এই কোনো ব্যবসা করব। সরকারি চাকরির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অন্ততপক্ষে সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাওয়াও সহজ নয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের সনদ হাতে নিয়েও বছরের পর বছর কেন থাকতে হয় বেকার? নতুন কিছু তৈরি করার যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে, এই স্বপ্নটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রতিষ্ঠানগুলো দেখাতে পারছে না। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই তেমন জায়গাতে বিশ্ববিদ্যালয় খুললে দেখবেন শুধু শিক্ষিত বেকার, প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার, কিন্তু সেই বেকারগুলো দেখবেন ততটা দক্ষ না। শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তায় পরিণত করতে সহজ শর্তে ঋণ সহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবি মেধাবীদের। পড়াশোনা শেষে যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, বিভিন্ন ব্যাংক থেকে যদি ঋণ পায় বা এরকম কোনো একটা আর্থিক সুবিধা পায়, তখন সে যেতে পারবে। ফোর্থ ইয়ারের ক্ষেত্রে এমন কিছু সাবজেক্ট বা এমন কিছু যুক্ত করা উচিত যেটা পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য উপযোগী। উন্নয়ন সহযোগী দেশগুলোর শ্রমবাজারের চাহিদা আমলে নিয়ে শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। উচ্চ শিক্ষার পাশাপাশি দেশের ডিমান্ড অনুযায়ী কি ধরনের গ্রাজুয়েট তৈরি করা দরকার, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার। একইভাবে কোন দেশের সাথে আমার শ্রমবাজার রয়েছে, সেই দক্ষতা অনুযায়ী কিন্তু তাদেরকে
দক্ষ শ্রমিক হিসাবে আমরা তুলতে পারি। সরকারি চাকরির গোলকধাঁধা থেকে বেরোতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিস্তার হলে প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যে পেশায় যেতে চায় তার জন্য আসলে দক্ষতার যে ট্রেনিংটা তার কিন্তু বিকল্প নাই, এবং সেটার জন্য লং টার্ম ট্রেনিং এর দরকার হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 2 বছর ধরে ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে বাংলাদেশ। এখনও সীমিত আয়ের মানুষের নাগালে আসেনি শীতকালীন সবজির দাম। মাছের বাজারও চড়া, চাল, তেল, আলু, পেঁয়াজের দামও লাগামহীন। বাজারের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন এখনও পুরনো সিন্ডিকেটের ভিত নাড়তে পারেনি সরকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। লাউ শাকটা 20 টাকা, 20 টাকা আড়ি আর 20 টাকা আড়ি বেচা হয়েছে, 15 টাকা আড়ি বেচা হয়েছে। কৃষকের এই 15 থেকে 20 টাকা লাউ শাক বাজারে ক্রেতা কিনছেন 60 টাকায়। লাউ শাকটা তো হওয়া উচিত ছিল 30 থেকে 40 টাকা, কিন্তু 60 টাকা চাচ্ছে। চারটা ফোড়াইলে একজনের দাঁড় বেশ, এরপর বড় হইলে আবার আরেকজনের দাঁড় বেশ, এরপর আবার যে সময় বেচার সময় ওই সময় আরেকজনের দাঁড় বেছে, এই জায়গায় নিয়ে আবার আরেকজনে বেশ। বাজারে থরে থরে সাজানো সব সবজিরই একই অবস্থা। পটল ঢেঁড়স 60 থেকে 80, বেগুন 60 থেকে 120, লাউ 60 থেকে 100, শিম 100 থেকে 120 টাকা। ফুলকপি, বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 40 থেকে 70 টাকায়। সবজির দাম এখনো কমে না, 100-120 টাকা কেজি সিম। জলপাই কৃষক বিক্রি করতেছে 15 টাকা কেজি, জলপাই এখানে 60 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি তো এগুলো তো বাদই দিলাম। আলু আমদানিতে শুল্ক কমানো কিংবা পেঁয়াজ আমদানিতে করহার প্রত্যাহারের কোনো প্রভাব নেই বাজারে। আলু বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, আর পেঁয়াজ 140 টাকায়। আলু 65 টাকা ছিল, আজকে শুনতেছে 70 টাকা। তা হাফ কেজির বেশি আর কি নিতে পারবো। পেঁয়াজ আমাদের দেশেরটা 140, যেটা ইম্পোর্ট হয়েছে 110, 115। মাঝারি চালের কেজি 59 থেকে 65 এবং মোটা চালের কেজি 52 থেকে 55 টাকা। গত 3 মাসে এই দুই জাতের চালের কেজিতে বেড়েছে 4 থেকে 9 টাকা। মিনিকেটা ছিল আপনার 74 টাকা, আর নাজিরা ছিল 78 টাকা ভালোটা যেটা, আর বাসমতি আছে 95 টাকা। আমন চাল ওরা এক পর্যন্ত চালের দাম কমবে না। মাছের বাজারে এখনো যোগ বিয়োগ মেলাতে পারে না ক্রেতা। রোজগার স্থির থাকলেও বাজার অস্থির। এ অবস্থায় কেবল দীর্ঘশ্বাসেই ক্রেতার আর্তনাদের প্রকাশ। আমাদের লাগানোর বাইরে ট্যাংরা মাছ কিনলাম 900 টাকা কেজি। ব্যবসায়ীদের উপরে, যারা বিক্রেতা তাদের উপরে বেশি নির্ভর করে, আর সাপ্লাইয়ের উপর। শুধু চাষের বাজার না, সবকিছুর দাম বেশি। গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। প্রতি কেজি বিক্রি হচ্ছে 185 টাকায়। ব্রয়লারটা 185 টাকা না, কমলো বাড়তি তো। বিবিএস এর সবশেষ তথ্য অনুযায়ী অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে 10.87% হয়েছে, যা গত 3 মাসের মধ্যে সর্বোচ্চ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে যদি আরেকটি ফ্যাসিস্ট সরকার আসে তাহলে এদেশের মানুষের কোনো কল্যাণ হবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাসেম। কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সভায় তিনি এ মন্তব্য করেন। কুমিল্লা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। গাজীপুরে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে গাজীপুর মহানগর বিএনপি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর MZM জাহিদ হোসেন। প্রাকৃতিক দুর্যোগের ভয়াল স্মৃতি বিজড়িত 15ই নভেম্বর 2007 সালে স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডোর তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয় দক্ষিণাঞ্চলের 30 জেলার 2 শতাধিক উপজেলা। বিধ্বস্ত হয় 6 লাখ বসতবাড়ি, ফসলের ক্ষেত। বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি জেলায় নিহত হন 3500-এর বেশি মানুষ। সেই দিনে সেই দুঃসহ স্মৃতি আজও উপকূলবাসীকে মনে করিয়ে দেয়। প্রতিনিধিদের সহায়তায় পুরোটা জানাচ্ছেন আফরিন পপি।
উপকূলীয়দের স্মৃতিচারণে উঠে এসেছে সিডরের ধ্বংসলীলার সেই চিত্র। 2007 সালের 15 নভেম্বর রাতভর চলে তাণ্ডব এবং জলোচ্ছ্বাসে উপকূলের কয়েক হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো এলাকা হয়ে যায় লণ্ডভণ্ড। ভোরের আলো ফুটতেই চারিদিকে দেখা যায় শুধুই ধ্বংসলীলা। বারবার ঘূর্ণিঝড়ের কবল থেকে দেশের উপকূলকে রক্ষা করে সুন্দরবন, টেংরাগিরি, শুভ সন্ধ্যা ও হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চল। প্রতিটি ঘূর্ণিঝড়ে উপকূলের মানুষকে আগলে রাখতে ত্রাণকর্তা হিসেবে ভূমিকা রাখে এসব বনাঞ্চল। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বৃক্ষ নিধনের কারণে দিন দিন কমে আসছে এসব বনের আয়তন। এতে ঝুঁকি বাড়ছে উপকূলের বাসিন্দাদের। স্থানীয়রা বলছেন, বন রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপের পাশাপাশি জলোচ্ছ্বাস থেকে বাঁচতে স্থায়ী বাঁধ নির্মাণ না করলে ঝড় জলোচ্ছ্বাসে বাড়বে প্রাণহানি। যদি এই বন ভেঙে যায় তাহলে আর আমাগো বাঁচার কোনো কায়দা নেই। মানববন্ধন যত আছে আমরা করি, কিন্তু করার মাথায় মুড়ো মাথায় এই বেরি বেতার হয় না। শীতের সময় তো এই ভাঙ্গ ছুটতে আমাকে পদ্মার ওই স্কুলটা ওই স্কুল মাঠে আমার গলামাল করে দিয়েছে। মানুষ এখান মানুষ ভাসছে ওই আমাকে ধান খাতে, মানুষ বহুত মানুষ পাওয়া গেছে ধান খাতে। সরকার একটু উদ্যোগ নিত, কিছু জিও ব্যাগ ফেলাই দিত। এই জিও ব্যাগ ফেলাই দিলে বনটা রক্ষা হইলে আমরাও একটু রক্ষা পাইতাম। কিন্তু আমি জানি এইখানে একটা টিকসই মজবুত একটা বেড়িবাঁধ হয়। উপকূল এবং উপকূলীয়বাসীদের রক্ষায় পর্যায়ক্রমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের নানামুখী উদ্যোগের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড। বন রক্ষার্থে একটা প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করেছি। প্রস্তাবনা অনুমোদিত হলে কাজ বাস্তবায়ন করতে পারবো। আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের স্থায়ী বাঁধ, যেটাকে সিসি ব্লক দিয়ে করা হয়ে থাকে, সেটা বাস্তবায়ন করব। সিডরে পিরোজপুরের 354 কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও টেকসই বেড়িবাঁধ নির্মিত না হয় বাঁধ ভেঙে প্রায় জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়ছে পিরোজপুরের কয়েক লাখ মানুষ। উপকূলীয়দের রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি সবুজ শিল্প বিপ্লব তথা বনায়ন এবং যথেচ্ছ বৃক্ষ নিধন রোধী হতে পারে ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয়বাসীদের ত্রাণকর্তা, এমন অভিমত সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। সুন্দরবনের দুবলারচরে শুরু হয়েছে 100 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। আগামী 16 নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সমুদ্র তীরে পূর্ণিমার পূজা ও পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। জীববৈচিত্র্য সংরক্ষণে 2021 সাল থেকে রাসমেলা বন্ধ। শুধু পূজার আয়োজন থাকায় ভক্ত পুণার্থী ছাড়াও এবার দর্শনার্থীদের সুন্দরবন ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। বৈষ্ণব ভাবধারায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধিকা ও গোপিনীদের মিলন পর্বই হল রাস উৎসব। ধর্মীয় বিশ্বাস আর জাগতিক মনোবাসনা পূর্ণ করার জন্য প্রতি বছর হেমন্তের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় রাসমেলা। এবারও বঙ্গোপসাগরের দুবলারচরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বরাবরের মতো সাগরে ডুব দিয়ে মনোবাসনা পূর্ণ ও জাগতিক কল্যাণের জন্য ভক্তরা ছুটে আসেন এখানে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে আরাধনা করেন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার। বছরে একবার এনে রাস উৎসব পালিত হয়, সেইভাবে মানুষ এনে ভগবানের কাছে যা প্রার্থনা করে সেই প্রার্থনা পূরণ হয়। পূজা অর্চনা শেষে আমরা আমাদের পূর্ণ যে গঙ্গা স্নান, যেটার জন্য আসলে আমরা আমাদের মঙ্গল কামনা করার জন্য আসছি এখানে, সেই গঙ্গা স্নান করব। 3 দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষে বঙ্গোপসাগরের আলোর কোলে সমুদ্রে পূজা আর পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। প্রতি বছরই রাস পূজায় আগমন ঘটে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর। করেন ধর্মীয় কীর্তন এবং পূজা অর্চনা। পূজা অর্চনা করে আমরা এখান থেকে সশরীরে আমরা স্নান সেরে আমরা আমাদের আবার নিজ বাসভবনে আমরা ফিরে যাব। রাসমেলাকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের পাশাপাশি কাজ করছে বন বিভাগ ও প্রশাসনের সদস্যরা। আগামী 16 নভেম্বর পূর্ণিমার পূজা ও পুণ্য স্নান শেষ করে ফিরবেন ভক্ত ও দর্শনার্থীরা। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ঢাকা সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। শুক্রবার ভোর 6টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ সময় যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথম দিনেই ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। ট্রেনে চড়ে সরাসরি ঢাকা যেতে পেরে উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী। গত 4 আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আখের যে উৎপাদন তা দেশের মানুষকে উন্নয়নের দিকে নিতে পারেন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আখ চাষিদের চেষ্টা ও শ্রমের ফলে যে চিনি উৎপাদন হয় তাতে দেশের মানুষ লাভবান হয়। বর্তমান সরকার চায় চিনি আমদানি কমিয়ে বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করতে। শুক্রবার বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের 2024-25 মৌসুমের আখ মাড়াই এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বস্তায় আদা চাষ করে সাড়া ফেলেছেন ফরিদপুরের 3 উদ্যোক্তা। দেশের মশলার ঘাটতি পূরণের লক্ষ্যে 10,000 বস্তায় আদা চাষ করছেন তারা। এতে করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তারা। বস্তায় আদা চাষে তাদের পরামর্শ দিয়ে সব রকম সহায়তা করছে কৃষি বিভাগ। প্রসেনজিৎ বিশ্বাস এর প্রতিবেদনে জানাচ্ছেন শারমিন স্বর্ণা। রাত্রেবেলা এরকমই থাকবে পড়ে, কোনো টেনশন নাই। চলতি বছরের এপ্রিলে প্রায় 6 একর জায়গায় 10,000 বস্তা আদার চাষ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা টিটা গ্রামের জাহাঙ্গীর মিয়া, পারভেজ সর্দার ও বাহারুল ইসলাম নামে 3 উদ্যোক্তা। কম খরচে প্রায় 4 গুণ লাভ হওয়ায় আদা চাষে ঝুঁকছেন অনেকেই। কৃষি বিভাগের সহযোগিতার মাধ্যমে তারা এর চাষ শুরু করেন। এতে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন তারা। কৃষি অফিসারদের সঙ্গে আমি পরামর্শ করি, তারপরে আমার সাহায্য করার জন্য রাকিব সাহেব এগিয়ে আসে। এগিয়ে আসার পরে তার পরামর্শে আমরা 10,000 বস্তা আমরা 3 জন বন্ধু মিলে ফরিদপুরের বাহার, তারপরে পারভেজ সাহেব, আমি জাহাঙ্গীর মিয়া, আমরা মিলে আমরা এই পর্যন্ত করতে সক্ষম হয়েছি। নগরকান্দা থেকে আইছি আদা চাষ দেখার জন্য। আমার চিন্তা ভাবনা আছে যে আমি এমন একটা আদা চাষ করবো, তাই এটা জানার জন্য আইছি। এদের সাথে পরামর্শ করে যেটা ভালো হয় সেটা আমি করবো। আগামীতে আমি ওই যে রাকিব আঙ্কেলের সঙ্গে পরামর্শ করে আমি চাষ করার সিদ্ধান্ত নিয়েছি। সরকারি অনুদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে ব্যাপক সফলতা আসবে। আমদানি নির্ভরতা কমবে বলেও জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের এই জমিটার সম্পর্কে আমার কাছে আসে যে ওরা কি চাষাবাদ করতে পারে, তো তখন ওনাদের আমি এই আইডিয়াটা দিই যে কৃষিতে মশলা জাতীয় ফসল যেমন আদার ব্যাপক ঘাটতি আছে আমাদের দেশে, সেখান থেকে ওনাদের আসলে এই পরামর্শটা আমি প্রদান করি যে যাতে ওনারাও লাভবান হয়, দেশের উৎপাদন বৃদ্ধি পায়। আমরা শুরু থেকেই তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা এবং পরামর্শ প্রদান করে যাচ্ছি। আমরা নিয়মিত সেখানে ফিল্ড ভিজিট করছি এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তারাও সেখানে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে সেই বস্তায় আদা চাষের মাধ্যমে আলফাডাঙ্গাতে মশলা জাতীয় ফসলের উৎপাদন একটি নবজোয়ার শুরু হয়েছে। বস্তায় উৎপাদিত আদা চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে এবং দেশে আদার চাহিদা পূরণ হবে বলেও মনে করছে কৃষি বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হলো হ্যালো চীন 23তম শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশন করা হয় চীনের ঐতিহ্যবাহী সিংহ নৃত্য। এরপর 4 গ্রুপে মোট 12 জন বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিসিএফসির সাধারণ সম্পাদক HM জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ ও চীন পরস্পরকে জানার জন্য এই আয়োজন। আমরা এর মাধ্যমে চীনকে জানবো, বাংলাদেশকেও চীনের জনগণকে জানাবো, এটির পক্ষে নিয়ে আমরা কাজ করে আসছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমরা যারা অ্যাসোসিয়েট ছিলাম, BSPA, চায়না এমবেসি, CMT, সকলের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের লাগাতার হামলায় গাজা ও লেবাননে আরও 45 জন নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আবাসিক ভবনে চালানো ওই হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। কাজী শাহরিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ও লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। এতে একদিনে নিহত হয়েছেন আরও 45 জন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে 24 ফিলিস্তিনি এবং লেবাননে প্রাণ হারিয়েছেন আরও 21 জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৩,৭৩৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় আহত হয়েছে আরও ১১২ জন। অন্যদিকে সিরিয়ার রাজধানী দামাস্কে আবাসিক ভবনগুলোতে ভয়াবহ ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজে এবং কুদসায়ার শহরতলিতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে, কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বেড়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজই হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা, জানিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। নির্বাচনের পর এটি ট্রাম্পের জনসমক্ষে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য। এ সময় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন ট্রাম্প। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেসলার সিইও ও এস্কের স্বত্বাধিকারী ধনকুবের এলন মাস্ক। শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি। নতুন প্রেসিডেন্ট শপথ নেয়ার মাত্র ৭ সপ্তাহ পর দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মূলত দেশের অর্থনৈতিক সংকট সৃষ্টির জন্য এবার বড় দলগুলোকে প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কার ভোটাররা। এবার খেলার সংবাদ। প্রথমে ফুটবল। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। একই মাঠে প্রথম প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে স্বাগতিকদের। দেশের মাটিতে এটি ছিল মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম হার। যদিও পারফরমেন্স বিবেচনায় চেষ্টার কোনো কমতি ছিল না রাকি ও ফাহিমদের। এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের দল। জয়ের বিশ্বাস নিয়ে মাঠে নামবে হাভিয়েরের কাবরেরার শিষ্যরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল। ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা, যুগান্তকারী পদক্ষেপ বলছেন বিশেষজ্ঞরা। জনগণের আকাশ সমান প্রত্যাশা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলছে আইসিজি। সংস্কার উদ্যোগ গতিশীল করার তাগিদ। বড় জমায়েত নিয়ে কাকরাইলে মাওলানা সাদপন্থীরা। একসাথে জুমার নামাজ আদায়, দখল নয় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের দাবি। এবং বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, মিলছে না সরকারি চাকরি, কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।